গুড মর্নিং সবাইকে। আজ হলো 6 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ঘরের অবস্থা থেকে ছাদ, মেঝে, দেয়াল তৈরির উপাদান সব কিছু জানতে চাওয়া হবে জনগণনায়। ঘরের মালিকানা, পানীয় জলের উৎস, স্থান, আলোর সুবিধা, রান্নাঘর, এলপিজি সংযোগ, রান্নার প্রধান জ্বালানি, শৌচাগারের ব্যবস্থা, এমনকি পরিবারের প্রধান খাদ্যশস্যের কথাও জেনে নেওয়া হবে। তাছাড়া রেডিও, টিভি, মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেটের সুবিধা, স্কুটি, বাইক, গাড়ি ইত্যাদি রয়েছে কিনা সব কিছু জানাতে হবে। বস্তুত একটি পরিবার কিভাবে বসবাস করছে তার পুরো তথ্য জেনে নেওয়া হবে জনগণনার প্রথম ধাপে। পরিবারের বসবাসকারীদের সুযোগ সুবিধার তথ্য উঠে এলেই বোঝা যাবে দেশের মানুষ কি পরিবেশে রয়েছেন। আর্থিক দিক থেকে সচ্ছল অসচ্ছলের পরিসংখ্যানও উঠে আসবে জনগণনায়। এর ভিত্তিতে সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারবে। তাই জনগণনার প্রথম ধাপে দেশের প্রতিটি পরিবার, প্রতিটি ঘরের পুরো তথ্য সংগ্রহ করা হবে। বস্তুত এবারই প্রথম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে দেশে শুরু হয়েছে জনগণনার প্রথম ধাপ। তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে গত 2 আগস্ট থেকে শুরু হয়েছে সেলফ এনুমারেশন প্রক্রিয়া। আগামী 16 আগস্ট অবধি চলবে সেই প্রক্রিয়া। চাইলে দেশের যে কোনো নাগরিক ঘরে বসে নিজেদের ঘর, পরিবারের তথ্য দাখিল করতে পারবেন স্বগণনার পোর্টালে। কিন্তু নির্দিষ্ট পোর্টালে লগ ইন করার পর ঘর পরিবার সম্পর্কিত 33টি প্রশ্নের জবাব দাখিল করতে হবে তাদের। তবে স্বগণনার প্রক্রিয়া যোগ না দিলেও কোনো ক্ষতি নেই। 17 আগস্ট থেকে এনুমারেটররা ঘরে ঘরে গিয়ে সেই সব তথ্য সংগ্রহ করবেন। জনগণনার প্রথম ধাপে করা হচ্ছে গৃহ তালিকা এবং গৃহ গণনার কাজ। দেশের প্রতিটি ঘর এবং সেই ঘরে বসবাসকারীদের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। ঘরের নম্বর থেকে শুরু করে বিভিন্ন তথ্য সম্পর্কিত প্রশ্ন থাকবে সেখানে। ঘরের মেঝে কী উপাদান দিয়ে তৈরি, দেয়াল ছাদে কী উপাদান ব্যবহার করা হয়েছে, ঘরের অবস্থা কী সেটা জানাতে হবে। ঘরের মালিকানা, পরিবারের প্রধানের নাম, পরিবারের সদস্য সংখ্যা, বিবাহিত দম্পতির সংখ্যা, লিঙ্গ, তফসিলি জাতি উপজাতি, অন্যান্য শ্রেণীতে অন্তর্ভুক্ত কিনা দাখিল করতে হবে সেই সব তথ্য। পরিবারের বাসস্থানের সুযোগ সুবিধা সংক্রান্ত প্রশ্নের মধ্যে রয়েছে পানীয় জলের প্রধান উৎস, আলোর প্রধান উৎস, শৌচাগারের ব্যবস্থা, কী ধরনের শৌচাগার, বর্জ্য নিষ্কাশনের সুবিধা, স্নানের সুবিধা, রান্নার ঘর, এলপিজি সংযোগ, রান্নার কাজে জ্বালানির ব্যবহার ইত্যাদি। তাছাড়া পরিবারে রেডিও, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, গাড়ি ভ্যান ইত্যাদি রয়েছে কিনা সেই তথ্য দাখিল করতে হবে। পরিবারের প্রধান খাদ্যশস্য কী সেটাও জানাতে হবে গণনাকারীকে। এক কথায় দেশে কতটি ঘর রয়েছে, কতটি পরিবার রয়েছে, কোন পরিবার কী অবস্থায় রয়েছে, এর যাবতীয় তথ্য হাতে চলে আসবে সরকারের। প্রতিটি পরিবারের আর্থিক অবস্থা, সুযোগ সুবিধার তথ্য সামনে আসবে। কোথায় শৌচাগার নেই, এলপিজি গ্যাসের সংযোগ নেই, বিদ্যুৎ নেই, কোথায় ইন্টারনেট সংযোগ নেই, এসব তথ্য সরকারের হাতে চলে আসবে। এর ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে সরকার। দেশের কোন অঞ্চলে খাদ্যশস্য হিসেবে চালের চাহিদা বেশি, কোথায় গমের চাহিদা বেশি, সরকার সেটাও জানতে পারবে। রেশন সামগ্রী বন্টনে তখন সহায়ক হবে সেই তথ্য। প্রথমবারের মতো পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে এবারের জনগণনা। তাই প্রতিটি পরিবারের যাবতীয় তথ্য সংগৃহীত থাকবে নির্দিষ্ট সার্ভারে। ফলে মাত্র এক ক্লিকেই সব তথ্য হাতের মুঠোয় চলে আসবে সরকারের। অপরদিকে লঙ্কা, শিলচরবায়া, চন্দ্রনাথপুর নতুন ব্রডগেজ রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবি। বৃষ্টিতে ট্রেক মেরামতে বাধা, ব্যাহত লামডিং বদরপুর রেলপথ পুনরুদ্ধার কাজ। পাহাড়ে চলছে প্রকৃতির সঙ্গে লড়াই। নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন 1 থেকে 3 কিলোমিটার অংশে লাইন 1 এবং 2 এর ট্রেকের যে ক্ষতি হয়েছে তার মেরামতের কাজ বুধবারও অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি কাজের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে ফের একবার লঙ্কা, শিলচরবায়া, চন্দ্রনাথপুর বিকল্প রেলপথের ইস্যু ফের উস্কে দিল। এবার এই দাবি নিয়ে খুদ ময়দানে নামল এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শিলচর শাখা। লঙ্কা, শিলচরবায়া, চন্দ্রনাথপুর প্রস্তাবিত প্রায় 208 কিলোমিটার দীর্ঘ নতুন ব্রডগেজ রেলপথের বর্তমান অবস্থা জানিয়ে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শিলচর শাখা।
সংগঠনের সম্পাদক মৃণাল কান্তি মণ্ডল স্বাক্ষরিত এক স্মারকলিপিতে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনীন্দ্র শইকিয়ার কাছে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ট্র্যাক বসে যাওয়া এবং বর্ষাকালীন বিভিন্ন প্রাকৃতিক কারণে বারবার ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের সঙ্গে দেশের অন্যান্য অংশের একমাত্র রেল সংযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যাত্রী পরিষেবা, পণ্য পরিবহন এবং সমগ্র অঞ্চলের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, রেল মন্ত্রকের অধীনে সার্ভে নং 2022-4 RT1 অনুযায়ী লঙ্কা, শিলচর, চন্দ্রনাথপুর নতুন ব্রডগেজ রেল লাইনের ফাইনাল লোকেশন সার্ভে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পটির বর্তমান অগ্রগতি সম্পর্কে বরাক উপত্যকার সাধারণ মানুষের কাছে কোনো সুস্পষ্ট তথ্য নেই। এই পরিস্থিতিতে ইউনিয়নের পক্ষ থেকে 3টি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। সেগুলো হলো প্রস্তাবিত রেলপথের বর্তমান অবস্থা রেল মন্ত্রকের কাছ থেকে জানার উদ্যোগ নেওয়া, প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করা এবং প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সহায়তা করা। স্মারকলিপিতে রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন জানিয়েছে, সংগঠনটি কেবল একটি শ্রমিক সংগঠন নয়, বরং সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন একটি সংগঠন হিসেবেও অঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলিতে সক্রিয় ভূমিকা পালন করে। তাই লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষাপটে বিকল্প রেলপথ নির্মাণকে তারা সময়ের দাবি বলে মনে করছে। অপরদিকে 2026 সালের লোকসেবা পুরস্কারের জন্য নির্বাচিত হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের 3 জন সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টকে বুধবার আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন নজমুল ইসলাম থাপাদার, অরুণ জ্যোতি দে এবং হীরেন্দ্র কুমার রায়। জেলা আয়ুক্ত জয় বিকাশ তাদের হাতে শংসাপত্র তুলে দেন। এ উপলক্ষে জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয় বিকাশ বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরে আরও অনেক যোগ্য কর্মচারী রয়েছেন। সীমিত সংখ্যক পুরস্কারের কারণে অনেকে রাজ্য স্তরে সুযোগ পান না, তাই নিরুৎসাহিত না হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নতুন কর্মচারীদেরও সিনিয়রদের কর্মদক্ষতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের সূচনায় অতিরিক্ত জেলা আয়ুক্ত বেনলাল লাম্পুই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জীবন ও আদর্শ তুলে ধরেন। অপর অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমেদ মজুমদার পুরস্কারপ্রাপ্ত 3 কর্মচারীর কর্মদক্ষতার প্রশংসা করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন। অপরদিকে ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর 76তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্তরের লোক কল্যাণ দিবস পালিত হয়। জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ বলেন, স্বাধীনতার পর আসামের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। তার সেই ঐতিহাসিক নেতৃত্বের ফলেই উত্তর পূর্ব ভারত আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। অপরদিকে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন কৃষ্ণপুর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আসাম দর্শন প্রকল্পের আওতায় 5টি উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন দলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস। মঙ্গলবার দিনভর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গিয়ে তিনি প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথমে গঙ্গানগর নিকামা বস্তির হাজি কিয়ারাই ক্লাবের দুর্গাবাড়িতে আসাম দর্শন প্রকল্পের কাজের শিলান্যাস করেন। এরপর গঙ্গানগর 7ম খণ্ডের কালাখাল দুর্গাবাড়ি, ভুবনখাল সমানন্দ আশ্রম, ভুবনখাল মাতারা কালীবাড়ি এবং গঙ্গানগর 8ম খণ্ডের আখড়াবাড়িতে পৃথকভাবে প্রকল্পগুলির শিলান্যাস করেন বিধায়ক। এদিন মোট 5টি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। শিলান্যাস কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অমিয় কান্তি দাস জানান, আসাম দর্শন প্রকল্পের অধীনে প্রতিটি কার্যের জন্য 3 লক্ষ টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রথম কিস্তিতে 1,50,000 টাকা বরাদ্দ হয়েছে। প্রথম কিস্তির কাজ সম্পূর্ণ হওয়ার পর অবশিষ্ট অর্থ ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান। তিনি সংশ্লিষ্ট কমিটিগুলিকে সরকারি নিয়ম নীতি মেনে নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করার আহ্বান জানান।
পাশাপাশি ভবিষ্যতেও এলাকার বিভিন্ন দেবালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। অপরদিকে জিরিঘাটে যৌথ অভিযানে মাদকসহ কচুদরমের 2 যুবক গ্রেফতার। আসাম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাট থানা এলাকার 37 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বুধবার দুপুরে বিপুল পরিমাণ মাদকসহ 2 যুবককে পাকড়াও করা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি সুইফট গাড়ি। ধৃতরা কচুদরম থানার অন্তর্গত দিদারখুশ গ্রামের রেজাউল করিম ও সাজ্জাদুল আলম বড়বুইয়া। তারা MZ02B 6363 নম্বরের সুইফট গাড়িতে করে মাদক পাচারের সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ও আসাম রাইফেলস যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে গাড়িতে তল্লাশি করে 9000 ইয়াবা ট্যাবলেট ও 150 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় অভিযানকারী দলটি। সঙ্গে সঙ্গে মাদকসহ পাচারে ব্যবহৃত গাড়ি ও ধৃতদের 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তাদের জিরিঘাট থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত 2 যুবকের বিরুদ্ধে NDPS একটি মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আজ 2 জনকে আদালতে হাজির করবে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।